খুবই এখানে একটু ওই প্রসঙ্গটা প্রথমে একটু আসতে চাই যে কামাল ভাই যেটা বলছে আমরাও সাধারণভাবে চলতি পথে যেটা দেখি যে নির্বাচনের প্রচারণায় যদিও আমরা জানি যে বাংলাদেশের সবগুলো দল নির্বাচনে অংশ নিচ্ছে কিন্তু এটা ভিজিবলি সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না এইটার কামাল ভাই তিনটা সম্ভাব্য কারণ বলেছেন হতে পারে আপনাদের কি মনে হয় কেন অন্য দলগুলির প্রচারণা বা বিশেষ করে ঐক্যফ্রন্টের প্রচারণা অনেক কম তাদের দিক থেকে তো একটা ব্যাখ্যা আছে যে তারা বাধা পাচ্ছে ঢাকার একজন প্রার্থী আন্দালিন রহমান পার্থ সে প্রথম আলোকে যেটা বলেছে যে আমরা যেটার উপর জোর দিচ্ছি এই ধরনের প্রচারণায় না যে ভোট কেন্দ্রে বেশি ভোটার নেওয়ার জন্য এবং তারা কোনো কারণে 10 বছর একটা সরকার কন্টিনিউ করার জন্য ইনকামবেন্সি যে ফ্যাক্টর থাকে যে একটা রুলিং পার্টির ব্যাপারে কিছু ক্ষোভ থাকতে পারে এরকম একটা অনুমান করে তারা ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে এবং এটা হলে তারা ভাবছে যে তারা জয়লাভ করবে। তো সেই স্ট্র্যাটেজির জন্য এটা একটা কারণ হতে পারে যে এর চেয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা মানে এটার প্রচার লাগবে না তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার উদ্বুদ্ধ করলেই হয়তো তাদের ভোট চলে আসবে এটা তারা ভাবছেন এবং এমন একটা কথা সে কিন্তু প্রথম আলোর সাথে ইন্টারভিউতেও দিয়েছেন। এক দুই হলো যে আপনার আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে প্রচুর অর্থ ছড়ানো হচ্ছে সহিংসতার প্রস্তুতি তারা নিচ্ছে এবং এটার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার তাদের একটা উদ্দেশ্য আছে। তো এগুলো কিছু ব্যাপার যে তাহলে অ্যাটেনশনটা অন্যদিকে চলে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে নির্বাচন কমিশনে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে যাওয়া হয়েছে কথাবার্তা বলা হয়েছে অন্যদিকে কিন্তু ফখরুল সাহেব আবার সিএসসির পদত্যাগও দাবি করেছেন। তো এটা ধরেন পদত্যাগ যে এই মুহূর্তে করবে না বা নির্বাচন হয়ে যাবে সবই উনি বোঝেন এটা ধরেন কিছু পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে। তো সেই স্ট্যান্ডবাজি যেটা তো সেই বিষয়গুলো তার আলোচনার জন্য প্রাসঙ্গিক হতে পারে না এবং সেটার ব্যাপারে তথ্য প্রমাণ উপাত্ত পাওয়া যাবে না এটা একটা দিক। আর আরেকটা বিষয় যে সেনাবাহিনী নেমেছে গতকাল থেকে। আচ্ছা এখন বিএনপি বা বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব কিছুই সরকার করাচ্ছে তাহলে আমরা গল্পের খাতিরে যদি ধরে নিই তাহলে সেনাবাহিনী নামানোটা এটা সরকার ইচ্ছাক্রমে এসছে। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে সেনাবাহিনী আর্ম ফোর্সেস সবসময় কিন্তু বিতর্কের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে এবং তাদেরকে কিন্তু এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর্যন্তই দেওয়া হয়েছে। তো কাজেই সেনাবাহিনী মাঠে থাকার পর এটা কারো কোনো কারণেই সন্দেহান হওয়ার কোনো প্রশ্ন নাই যে নির্বাচন একটা ভালো নির্বাচন সকলের অংশগ্রহণে একটা এবং ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যে সম্পন্ন হওয়ার ব্যাপারে আর তো কোনো সংশয় বা বাধার থাকতে পারে না এতটুকুই। কিন্তু সেক্ষেত্রে ঐক্যফ্রন্টের প্রার্থী ছাড়া অন্য যারা মাঠে আছেন তাদেরকেও কি আপনারা যথেষ্ট দেখছেন যে তারা প্রচারণায় এগিয়ে আসতে পারছেন? এটা ধরলাম তর্কের খাতিরে যে জি ঐক্যফ্রন্ট তাদের এটা নির্বাচনী কৌশল। কামাল ভাই অনেক সময় এটাও হইতে পারে এই যে আমরা এত কথা বলতেছি এটাও তো শেষ পর্যন্ত প্রচারণাই হচ্ছে যে কেন ওরা প্রচার করতে পারতেছে না সেই আলোচনাও কিন্তু সম্ভাবনা হতে পারে কিন্তু সেটা আছেন অন্যান্য প্রার্থী আসলে তো ধরেন বাংলাদেশে নির্বাচনটা কি হয় যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী মোর্চা এই তো আর এর মধ্যে যারা আছে তারা নানা কারণে তাদের যে একটা বার্গেনিং ক্যাপাসিটি ধরে রাখে তো তারা যে খুব সক্রিয়ভাবে অনেক প্রার্থী কিন্তু আছে এরকম প্রার্থীও থাকে যে তারা প্রার্থীতা ধরে রাখে কেন যে পোলিং এজেন্ট থাকবে এবং সে অন্যকে ব্যাকআপ দেবে এটা একটা কারণ। অনেক সময় থাকে যে নিজেদের বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়ানো অনেক সময় আছে অন্যের ভোট কাটা তো তাদের সেরকম স্বতঃস্ফূর্ত এবং সরব উপস্থিতি কিন্তু কোনো সময় দেখা যায় না। এবং এবার ধরেন যে জোট করে নির্বাচনের পক্ষেও প্রায় প্রতিটি আসনে গড়ে 7-8 জন করে প্রার্থী আছে এটা থাকারও কথা না। তো যখন একটা অ্যাবনর্মাল সংখ্যা থেকে যায় তখন ধরে নিতে হবে যে তারা আসলে খুব সিরিয়াস প্রার্থী না। তো সিরিয়াস প্রার্থী না হলে তাদের ব্যাপারে প্রচারণাতে কর্মীরা অতটা আগ্রহ পাবে না তাই না এটা তো বাস্তবতা। কিন্তু একটা বিষয় যে মানে প্রচারণার ক্ষেত্রে আমরা সাধারণ অতীতের নির্বাচনগুলি যদি দেখেন তাহলে প্রচুর মিছিল মিটিং সভা সমাবেশ এমনকি বড় সমাবেশও আমরা কম দেখছি আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো বড় সমাবেশ করেনি সেটা কি মনে করেন এটা তাদের সিদ্ধান্ত নাকি 27 তারিখে একটা অনুমতি চেয়েছিল সেটা তারা পায়নি এইটা অনুমতি 27 তারিখে না পাই অন্যান্য দিন তো করা যেত এবং আপনার ধরেন করার সুযোগ তো ছিল এটা একটা জিনিস। আর ক্যাম্পেইনের বড় মানে প্রত্যেকবার কিন্তু দেখা যায় যে আমাদের ধরেন 91 সালে যখন নির্বাচন হলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলোতে এরশাদ সরকারের পতনের পর পত্রপত্রিকাগুলো মোটামুটি স্বাধীনভাবে লেখা শুরু করলো এটাই ছিল ক্যাম্পেইন। 96 সালে যখন আসলো তখন কিন্তু বিটিভিতেই যে সবিনয় জানতে চাই এটা দিয়ে ক্যাম্পেইনে একটা নতুন মাত্রা আসলো। 2001-এ তখন কিন্তু টিভি চ্যানেলগুলো এটা হচ্ছে বড় চ্যানেল নিয়ে আসলো। 2001-এর পর যেটা হলো যে 8 সালে টিভি চ্যানেল লাইভ প্রোগ্রাম এটার সাথে যুক্ত হলো যে অনলাইন। তার পরবর্তীতে আসলো কিন্তু যে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় হয় কি যে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের এবং এত দ্রুত বিষয়গুলো দেওয়া যায় এবং এখানে এতটা কিন্তু
যাচাই বাছার বিষয় নেই। যার একটা ফেসবুক আছে এবং যার ধরেন 5,000-এর পর্যন্ত বা এরকম একটা বন্ধু সংখ্যা, সেটা কিন্তু একটা ভালো দৈনিক পত্রিকার সমান তাদের শক্তিমত্তা। এই অর্থে যে আপনার অনেক ঢাকা শহরেরই অনেক দৈনিক পত্রিকা আছে যেগুলোতে আপনি একটা হেডলাইন করলে সেটা অতটা প্রচার পাবে না, যেটা একজন যার বন্ধু সংখ্যা 5,000 আছে সে যদি একটা স্ট্যাটাস দেয় এবং সেটা যদি শেয়ার হয় যথেষ্ট, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এইসব নানা কারণে এখন কিন্তু সময়ের সাথে সাথে আপনার এই নির্বাচনের প্রচারণার মাধ্যমগুলো তো পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি নির্ভর হচ্ছে। এবং একটা সোশ্যাল মিডিয়া একটা জিনিস হচ্ছে কি যে এখানে আমার মনের কথা আমি যেভাবে দেখছি সেটা কিন্তু তুলে ধরতে পারছি। এটা ধরেন আমি যতই আপনার এখানে ফোন করে আসি লাইভে বা আমি যে কোনো একটা পত্রিকায় বিবৃতি দিই, সেভাবে হবে না। একদম আনকাটভাবে সেটা কিন্তু আমি আমার স্ট্যাটাসে বা আমার পেজ থেকে লিখতে পারবো, আমার ফেসবুক থেকে লিখতে পারবো। তো সেই কারণে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যেমন নির্ভরতা বেড়েছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু দুই দলই কিন্তু তাদের প্রচার স্ট্র্যাটেজিতেও কিন্তু ভাবছে। তো কাজে কাজে ধরেন এটাও একটা কারণ হতে পারে, যেটা আফটার ইলেকশন যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আরও অ্যানালিটিক্যাল আলোচনা করি, গবেষণা করি, তখন হয়তো বের হয়ে আসতে পারে।